মোহরম মাসে রোজা রাখার ফজিলত নাকি অনেক বেশি। তো কালকে আমি রোজা রেখেছিলাম, রোজা রেখেই মোহরমের সমস্ত আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেকটাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটা সুন্দর ডেইলি ব্লগ নিয়ে। মোহরমের আয়োজনটা গতকাল সবার ঘরে ঘরেই হয়েছে আলহামদুলিল্লাহ, আমিও করতে পেরেছি। রোজাকে সবটুকু করেছি, অনেকটা কষ্ট হয়েছে বাট খুব ভালো লেগেছে। গতকালকের রোজাটা 15 ঘন্টার মতো ছিল, অনেকটাই কষ্ট হয়েছে, তবু আলহামদুলিল্লাহ রাখতে পেরেছি, এটাই অনেক। এখনকার যে রোজাগুলো এগুলো আসলে দিনটা অনেক বড় বলে কিন্তু রোজাগুলো রাখতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো আমি ওইদিকে কথা বলতে বলতে মুরগিগুলো কেটে সুন্দর মতো ধুয়ে নিচ্ছিলাম। মুরগি দুইটা এনেছিল, দুইটা সবটুকু মাংস আমি নিয়েছি। তো মাংসগুলো ধুয়ে সেখানে মাংসের মশলা আমি দিয়ে দিচ্ছিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ব্লেন্ড করে দিছি, আদা রসুন সবকিছুই ভালো মতো দিয়ে নিচ্ছিলাম। আদা রসুনটা যদি সমপরিমাণ দিতে পারেন তাহলে মুরগির মাংসের টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। আমি এখানে মরিচ মশলা তারপর হচ্ছে হলুদ সবকিছুই আমার পরিমাণ মতো মাংস অনুযায়ী দিয়ে নিচ্ছিলাম। তো তারপর এগুলো খুব সুন্দর ভালোভাবে মেখে নিচ্ছিলাম। একটু সরষের তেল দিতে পারলে মাংসের টেস্টটা আরো ভালো আসে। তো আমি সব সময় মাংস রান্নার ক্ষেত্রে সরষের তেল দেওয়ার চেষ্টা করি। আপনারাও একটু সরষের তেল ইউজ করলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজা হবে, একবার করে দেখবেন। তো মাংসগুলো খুব ভালো মতো কষিয়ে আমি এখানে ইলেকট্রিক চুলায় রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু একটা ইলেকট্রিক চুলা আমার অনেক কিন্তু দেরি হয়ে যায় রান্না করতে করতে, আমি একটা বসিয়ে দিয়ে আরেকটা জোগাড় করতে করতে একটা হয়ে যায়, তারপর আরেকটা বসিয়ে দিলে রান্নাটা খুব সহজে ইজিলি হয়ে যায়। মেয়েদের কাজের তো কোনো শেষ নেই, রান্না করতে করতে অনেক বেশি থালাবাটি হয়ে যায়। তো তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কখনোই থালাবাটি একসাথে জোগাড় করে রেখে দিই না, আমি যখন যা হয় তাই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, তাতে অনেকটা কিন্তু কাজটা হালকা হয়ে যায়। থালাবাটি পরিষ্কার করতে করতে এদিকে মুরগির মাংসটা আমার কষা হয়ে গেছে। তো মাংসের মধ্যে আমি যেহেতু এটা মুরগির মাংসের রোস্ট করতেছি, তো রোস্টের মধ্যে দুধ অবশ্যই দিতে হবে। এদিকে আমি 2 চামচ দুধকে গুলিয়ে নিয়ে ঠান্ডা পানিতে তারপর এখানে দিয়ে দিলাম, তারপর একটু সামান্য চিনি দিলাম। এরপরে হচ্ছে আমি কিছু মশলা, বলতে গেলে আমার সিক্রেট মশলা যেগুলো আমি করে রাখি, সেখান থেকে 2 চামচ দিয়ে দিয়েছিলাম। এরপরে বাজার থেকে যে ম্যাজিক মশলা কেনা হয় সেখান থেকে আমি 2টো দিয়ে দিয়েছি। ধনেপাতা টমেটো ফ্রোজেন করাই ছিল, ওখান থেকে দিয়ে আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে তারপর মাংসটা রান্না করেছিলাম। তো আমার মাংসটা হয়ে যাওয়ার পর আমি এদিকে দানা ভাতের আয়োজনটা করছিলাম। পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে ঘি তেল সবকিছু দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছিলাম, সেগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দেন আমি চালগুলো দিয়ে দিব। 70 দানার ভাত বলে, যেটা মোহরমের দিন করতে হয়। দেখুন আমি এখানে সব কিছু একেবারে নিয়ে তারপর এখানে পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি সব ধরনের দানা চালের সাথে একসাথে ধুয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে তেজপাতা, সব ধরনের মশলা, একটু আদা বাটা রসুন বাটা সবকিছু দিয়েছিলাম। চালগুলো ভালো মতো তেলের সাথে মিক্স করে দেন আমি এখানে 2টো ডিম ভেঙে দিচ্ছিলাম। ডিমটা দিলে কিন্তু ভাতটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে এবং খেতেও অনেক ইয়ামি হয়। চালের পরিমাণ অনুযায়ী আমি গরম পানি এখানে পানির হিটারের মধ্যে গরম হতে দিয়েছিলাম, সেই গরম পানিগুলোই আমি ঢেলে দিচ্ছি। গরম পানিগুলো দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে প্রায় 5 থেকে 10 মিনিট পরে কিন্তু গরম পানি দিলে ভাতগুলো হয়ে যায়। গরম পানি দিলে ভাত হতে একদমই দেরি হয় না। আমার রান্নাটা শেষ আজকের মতো এতটুকু পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।